আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর যে এনইউএসসি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর চমৎকার একটি ক্লাস আমরা ইংরেজির আজকে করতে যাচ্ছি। জাস্ট লাইভটা সেট করে নেওয়া হবে এখনই, তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। আমাকে একটু তোমরা জানাবে যে যে যেখান থেকে দেখছো বা আমাকে শুনছো আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। জাস্ট ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে, আমি নিজেকে ভালোভাবে দেখতে পাচ্ছি। ওকে, আমরা ওকে, আশা করি তোমরা ক্লিয়ারলি সবকিছু শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। ওকে, আমরা 2012-13 সেশনের যে ইংরেজি অংশটা সেটা আজকে সলভ করব। খুবই দারুণ একটা ক্লাস হতে যাচ্ছে। আশা করি তোমরা যারা যুক্ত আছো বা যুক্ত হতে যাচ্ছ তারা একটা চমৎকার চমৎকার একটি ক্লাস পেতে যাচ্ছ। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির যে এই বছরের প্রক্রিয়াটা এটা কিন্তু পরিবর্তিত হয়েছে। 2014-15 সেশনে সর্বশেষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর পরবর্তীতে কিন্তু এই ধারাবাহিকতাটা আর অব্যাহত ছিল না। আমাদের এই বছর ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত যে কলেজগুলো সেখানে আমাদের ভর্তি নিশ্চিত করতে হবে। একটা জিনিস তোমাদেরকে আমি একটু উল্লেখ করতে চাই, গত কয়েকদিনের ধারাবাহিকতায় বা ঘটনাক্রমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত অধিভুক্ত যে 7 কলেজের যে একটা কি বলে যে বিতর্ক, এটা কিন্তু অবসান হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু 7 কলেজ তারা কিন্তু আলাদা একটা রূপে আসতে যাচ্ছে। তো এখন পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে যে 7 কলেজ কি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আসবে কি না, আবার কি 7 কলেজ কি স্বতন্ত্র কোনো বিশ্ববিদ্যালয় বা স্বতন্ত্র কোনো পদ্ধতিতে তারা কাজ করবে কিনা, এটা আসলে সময়ই বলে দেবে। ধরো তো এটা সময়ই বলে দিবে, কিন্তু আমাদের আপাতত কাজ হলো নিজেদের প্রস্তুতিটাকে গুছিয়ে নেওয়া, নিজেদেরকে প্রস্তুত করে তোলা, যেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে শত শত কলেজ আছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, স্বনামধন্য যে কলেজগুলো আছে সেই কলেজে যেন আমি নিজের জায়গাটা নিশ্চিত করতে পারি। এখন তোমাদের কাজ হলো যে যারা লাইভে যুক্ত আছো তাদেরকে জাস্ট এটাই রিকোয়েস্ট করবো যে ওকে, পুষ্প চলে আসছে, জিনিয়া, ওকে, সঞ্জিনা আক্তার নরসিংদী থেকে আছে, ঠিক আছে, ওকে সঞ্জিনা আক্তার। এখন আমরা আজকে যে প্রশ্নটা সলভ করব সেটা হলো 2012-13 সেশনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটি সেটি আমরা কিন্তু আজকে সলভ করতে যাচ্ছি। তোমাদের অবগতির জন্য এটা জাস্ট আমি মেনশন করে দেই। রিড দ্য ফলোইং প্যাসেজ, ওই যে বারবার ঘুরে ফিরে যেটাই কথা বলি যে প্যাসেজ থেকে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট প্যাসেজ থেকে কিন্তু আমাদের আনসার করতে হবে। প্যাসেজ থেকে কিন্তু আমাদের 5টা কোশ্চেন, 5 নাম্বারের কোশ্চেন আনসার করতে হবে প্যাসেজ থেকে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সমস্যা নেই, প্যাসেজ থেকে কেটে গেছে দেখো। ওকে, তো ওয়ালাইকুম আসসালাম, প্রীতি আছে, ইসরাত জাহান, কবিতা, ওয়ালাইকুম আসসালাম, সবাই যুক্ত হয়ে গেছে। হৃদয়, নিউ ভার্সিটি, তিতুমির ইউনিভার্সিটি। আচ্ছা, তিতুমির ইউনিভার্সিটি, এটা নিয়ে বেশ মজাই করতেছো তোমরা। মজার বিষয় না, এটা সত্যিকার অর্থে একটা বেশ বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। তো আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের এইখান থেকে প্যাসেজ থেকে কিন্তু আমাদের 5 নাম্বারের প্রশ্ন আনসার করতে হবে। তো আমরা এখানে দেখতেছি যে একটা প্যাসেজ দেয়া আছে, খুব বেশি বড় না। প্যাসেজটা কিভাবে সলভ করবা সেটা একটু সংক্ষেপে আমি তোমাদেরকে বলে রাখি। এই প্যাসেজটা সলভ করার ক্ষেত্রে একটা শব্দ মনে রাখবা, স্কিমিং মানে হলো যে এই প্যাসেজটা আমাকে এক নজরে দেখে বুঝে ফেলতে হবে যে আসলে কি নিয়ে লেখা হয়েছে। আমার প্যাসেজটা যখন আমি সলভ করব বা প্রথমেই আমি যে কাজটা করব, আমি প্রশ্নগুলা দেখে নেব। তারেকুল ইসলাম, প্রশ্নগুলা দেখে নেব যে আমার যে প্রশ্নগুলো আসছে এটা আসলে কোন জায়গা থেকে বা কি টাইপ প্রশ্ন আসছে, এটা আমাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে। আমার এমসিকিউ আনসার করার ক্ষেত্রে, প্যাসেজের এমসিকিউ আনসার করার ক্ষেত্রে প্রথমেই আমি কোশ্চেন দেখে নেব। প্রথমেই কি করব, আমি কোশ্চেন দেখে নেব। আমার কোশ্চেন দেখে তারপরে আমি আনসার খুঁজতে যাব প্যাসেজে। দেখো এখানে বলছে হোয়াট কুড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ,
মানে আমার এখানে জানতে চাইছি যে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল কি হবে। এখন আমার প্যাসেজটা জানা থাকতে হবে, প্যাসেজটা পড়া থাকতে হবে, তারপরে আমি টাইটেল খুঁজে পাবো। দেখো আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হ্যান্ডেডনেস, মানে হাত, হাত বুঝাইছে, হাতের যে কাজ, ডান হাত বাম হাত এটা বুঝাইছে। রাইট অ্যান্ড লেফট হ্যান্ডেডনেস ইন অ্যানিমালস, রাইট অ্যান্ড লেফট হ্যান্ডেডনেস ইন হিউম্যানস, রিসার্চ অন হ্যান্ডেডনেস ইন অ্যানিমালস, যে মানুষের যে ডান হাতি বা হাতি হওয়ার যে একটা প্রবণতা, এটা নিয়ে মূলত আমাদের এই প্যাসেজটা ডিল করছে। যেমন আমি দেখি যে এখানে বলা হয়েছে হোয়াই ডু হিউম্যানস ভার্চুয়ালি অ্যালোন অ্যামং অল অ্যানিমাল স্পেসিস ডিসপ্লে এ ডিস্ট্রিক্ট রাইট হ্যান্ডেডনেস। Not even our closest relatives among the apes possess such decided lateral asymmetry, as psychologists call it, yet about 90% of every human population that has ever lived appears to have been right-handed. তার মানে মানুষের যে এই যে ডান হাতি বাম হাতি এই যে হওয়ার প্রবণতা, এটাই কিন্তু আমার এখানে উল্লেখ করছে। তার মানে মানুষের ডান হাতি বাম হাতি হওয়ার প্রবণতা, এটাই হলো আমার এই যে প্যাসেজের মূল সারবস্তু। তার মানে হিউম্যান বিইং এর যে রাইট হ্যান্ডেড এবং লেফট হ্যান্ডেড হওয়ার প্রবণতা, রাইট অথবা লেফট হ্যান্ডেডনেস কাদের? মানুষের। হ্যান্ডেডনেস মানুষের মধ্যে যে প্রবণতা, সেইটাকে আসলে এই প্যাসেজে উল্লেখ করা হয়েছে। তাহলে আমি অপশনে কোথায় পাচ্ছি? আমি যখন বলতেছি যে মানুষের ডান হাতি এবং বাম হাতি হওয়ার প্রবণতা, এখানে উল্লেখ করে দিচ্ছে 90%, এটা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে কত পার্সেন্ট মানুষ রাইট হ্যান্ডেড। তারপরে এখানে বলছে যে প্রফেসর টার্নার এট ডিকিন ইউনিভার্সিটি হ্যাজ স্টাডিড দ্য রিসার্চ লিটারেচার অন লেফট হ্যান্ডেডনেস অ্যান্ড ফাউন্ড দ্যাট হ্যান্ডেডনেস গোজ উইথ সাইডেডনেস, মানে মানুষ যে সাইডের দিকে ঝুঁকে যায় সেটাই আসলে তার ডান হাতি অথবা বাম হাতি। আমি যেমন লিখতেছি ডান হাতে, কিন্তু আমি যদি বাম হাতে লিখতে যাই, তাহলে বাম হাতে আমি যদি লিখতে যাই, আমি লিখলাম যে ইংলিশ, এই যে আমার বাম হাতে কি আমি লিখতে পারতেছি? ইংলিশ। আমি এই যে লিখতেছি, মনে হইতেছে যে কলম ভাঙে যাইতেছে। তার মানে এই যে মানুষের যে প্রবণতা, এটা নিয়েই আসলে এখানে আনসার করা হয়েছে। তাহলে আনসারটা কি হবে? এখানে সহজ করে দেখো, এটার অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হবে রাইট অ্যান্ড লেফট হ্যান্ডেডনেস ইন হিউম্যানস। মানুষের মধ্যে ডান হাতি এবং বাম হাতি হওয়ার যে প্রবণতা, সেটাই আমার এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আনসার কি হবে? আনসারটা দেখো অপশনে যেটা আছে, রাইট অ্যান্ড লেফট হ্যান্ডেডনেস ইন হিউম্যানস, রাইট অ্যান্ড লেফট হ্যান্ডেডনেস ইন হিউম্যানস। জাস্ট আমাকে একটু কমেন্ট দেখতে পাচ্ছি না, যারা যুক্ত আছেন তাদেরকে একটু বলবো যে একটু কমেন্টে জানাতে যে আনসারটা তো আমরা বুঝতেই পারছি যে আনসার কি হবে, রাইট অ্যান্ড লেফট হ্যান্ডেডনেস অ্যামাং হিউম্যানস। মানুষের মধ্যে ডান হাতি এবং বাম হাতি হওয়ার যে প্রবণতা, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, সি হবে রাইট। এখানে বলা হয়েছে রাইট অ্যান্ড লেফট হ্যান্ডেডনেস অ্যামাং হিউম্যানস, ইন হিউম্যানস, মানুষের মধ্যে যে ডান হাতি এবং বাম হাতি হওয়ার প্রবণতা, সেটাই এখানে মেইনলি উল্লেখ করা হয়েছে, সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আনসার হচ্ছে সি। সানজিন আক্তার সবাই বলছে, আচ্ছা সানজিন আক্তার সি বলছে, তার মানে এখানে আমার এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ওকে, তারপরে প্রশ্নে আমি চলে যাই। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ইনফরমেশন ইজ ট্রু? এই প্যাসেজের মধ্যে থেকে কোন ইনফরমেশনটা ট্রু, আমরা ইনফরমেশনগুলো একটু দেখি। সো 9 out of 10 people are right handed, 9 out of 10 people are right handed and 8 are right footed, মানে যারা right footed তারা right handed, তারা right footed. Research has shown that there is a genetic element to handedness, but while left-handedness tends to run in families, neither left or right-handers will automatically produce offsprings or with the same handedness. আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের ডান হাতি হইলে ডান পা হওয়ার প্রবণতা বেশি। যেমন 10 জনে 9 জন 9 out of 10 এরা হলো রাইট হ্যান্ডেড, রাইট। আর যাদের রাইট হ্যান্ডেড এর মধ্যে 8 জনই হলো রাইট ফুটেড। তার মানে আমাদের এখানে আনসারটা আমি সহজেই বের করতে পারবো যে হুইচ অফ দ্য ফলোইং ইনফরমেশন ইজ ট্রু। লেফট হ্যান্ডেড পিপল আর ইউজুয়ালি লেফট ফুটেড, এটা আনসার তো কখনোই হচ্ছে না। 1 সি, হ্যাঁ সবারটাই 1 সি আনসার, ঠিক আছে। আমরা 2 দেখতেছি, right-handed people are left-footed. Right-handed people are left-footed. Handedness and sidedness are not related. Right-handed people are stronger by nature. তার মানে left-handed people রা left-footed, এটাই আমাদের সত্য। কারণ আমরা কি দেখছি, 10 জনে 9 জন হলো right-handed RH, আর 10 জনের 8 জন হলো right-footed, 10 জনের 8 জন। তার মানে যাদের ডান হাত
মানে শক্তিশালী, যারা ডান হাতি ওদের ডান পা ভালো চলে, আবার যারা বাম হাতি তাদের বাম পা ভালো চলে। এটাই বলা হয়েছে লেফট হ্যান্ডেড পিপল আর ইউজুয়ালি লেফট ফুটেড, মানে যাদের বাম হাত আবার বাম পা তাদের একই রকম ভাবে চলে। তার মানে 2 এর আনসার হচ্ছে আমার 1, 2 এর আনসার হচ্ছে 1। ওকে, আচ্ছা এরপরে আমরা একটা জিনিস খেয়াল করি যে অফস্প্রিং, দা ওয়ার্ড অফস্প্রিং মিন্স, আমরা এখানে একটা প্যাসেজে একটা শব্দ পাইছি অফস্প্রিং। অফস্প্রিং মানে হচ্ছে বংশধর, বংশধর, বংশধর বা সন্তান সন্ততি, সন্তান সন্ততি, এটা মনে রাখবো আমরা, সন্তান সন্ততি। অফস্প্রিং শব্দটার অর্থ হলো বংশধর বা সন্তান সন্ততি। তাহলে আমার আনসার কি হবে এখানে? বংশধর বা সন্তান সন্ততি। তাহলে আনসার কি হবে? একটু খেয়াল করি যে অফস্প্রিং শব্দটার অর্থ হলো সন্তান সন্ততি, সন্তান সন্ততি বা বংশধর, বংশধর। অফস্প্রিং শব্দটার হলো অর্থ হলো সন্তান সন্ততি বা বংশধর। 2 এর আনসার এ, সবাই বলছে 2 এর আনসার এ। প্রীতি বলছে, তন্নি, জিনিয়া, পুষ্প, ইসরাত সবাই বলছে 2 এর আনসার এ। আমাকে বলো যে অফস্প্রিং শব্দটার অর্থ যদি সন্তান সন্ততি বা বংশধর হয়, বংশধর হয়, তাহলে আনসার কি হবে? অফস্প্রিং আনসার কি হবে? 3 এর এ। 3 এর এ কেন হচ্ছে অফস্প্রিং আমি বারবার বলে দিলাম যে, আচ্ছা পুষ্প বলে ফেলছে বি। সানজিন আক্তার, এটা এ হবে কিনা আর একটু চিন্তা ভাবনা করতে হবে। যে অফস্প্রিং মানে বললাম সন্তান সন্ততি, অফস্প্রিং মানে হলো সন্তান সন্ততি, তাহলে আনসার কোনটা হবে? অফস্প্রিং, সন্তান সন্ততি। একটু কমেন্টে জানান যে আনসার কোনটা হবে। কি হবে একটু একটু জানান, সন্তান সন্ততি যদি হয় তাহলে আনসার কোনটা হবে? কি হবে আনসার? আচ্ছা 3 এর বি বলছে সাদিয়া, 3 এর এ হবে না। অফস্প্রিং মানে সন্তান সন্ততি বংশধর, তার মানে আনসার হচ্ছে বি, আনসার হচ্ছে বি, চিলড্রেন, আনসার বি। কবিতা বলছে, ইসরাত বলছে, সাদিয়া বলছে এ হবে না। তাহরিমা, তাহরিমা অথই আনসার হবে বি, কারণ অফস্প্রিং মানে হলো বংশধর বা সন্তান সন্ততি। সন্তান সন্ততি বলতে আমরা চিলড্রেন বুঝি। তাহলে তন্নি যেটা বলছে বি, তাহলে কারেক্ট আনসার হচ্ছে বি। আমরা এরপরের প্রশ্নে চলে যাই। এগুলো কিন্তু সব প্যাসেজের প্রশ্ন। যে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড লিটারেচার ইন দ্য 5th সেন্টেন্স, লিটারেচার 5ম সেন্টেন্সে আমাদের লিটারেচার বলতে কি বুঝাইছে আমরা একটু দেখে আসি। আমরা 3টা প্রশ্ন সলভ করে ফেলছি। যে আমরা এখানে লিটারেচার শব্দটা দেখছি 5ম সেন্টেন্সে, আমাদের বলেই দিচ্ছে যে 5ম সেন্টেন্সে কি বলছে? এভরি হিউম্যান পপুলেশন দ্যাট হ্যাজ এভার লিভড অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন। তার মানে কি? ডেকেন ইউনিভার্সিটি হ্যাজ স্টাডিজ দ্য রিসার্চ লিটারেচার। লিটারেচার মানে এই লিটারেচার বলতে বুঝাইছে আসলে রিসার্চ, রিসার্চ, ARCH, রিসার্চ। লিটারেচার মানে বুঝাইছে যে একটা গবেষণা। যে গবেষণাটা কে করছেন? এই গবেষণাটা করছেন প্রফেসর টার্নির। প্রফেসর টার্নির গবেষণাটা করছেন ডিকেন ইউনিভার্সিটি, ডিকেন ইউনিভার্সিটির প্রফেসর একজন টার্কিন, তিনি এই গবেষণাটা করছেন। তার মানে এখানে লিটারেচার শব্দটা আসলে কি বোঝাচ্ছে? এটা একটা গবেষণা বোঝাচ্ছে। এটা একটা কি বোঝাচ্ছে? এটা একটা গবেষণা বোঝাচ্ছে। তাহলে আনসার কি হবে দেখো তো? দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড লিটারেচার ইন দ্য 5th সেন্টেন্স, 5ম সেন্টেন্সে যে লিটারেচার ওয়ার্ডটা, লিটারেচার আসলে মিন করছে লিটারেচার। লিটারেচার মানে আসলে সাহিত্যকর্ম বোঝায়, কিন্তু এইখানে মিন করছে রিসার্চ, রিসার্চ মানে গবেষণা। এখানে লিটারেচার বলতে মিন করছে কি? গবেষণা। তাহলে আনসার কি হবে? রিসার্চ ওয়ার্ক। এখানে গবেষণা বলতে আসলে লিটারেচার বলতে কি মিন করছে? রিসার্চ ওয়ার্ক, রিসার্চ ওয়ার্ক। তাহলে আনসার কি হবে? তো দেখো সবাই একটু কমেন্টে জানাবা যে এখানে আসলে আনসার কি। 4 আনসার ডি। মালিয়াত তাসনিম বলছে সানজিন আক্তার। তার মানে আমরা যখন লিটারেচার বলতে সাধারণত সাহিত্যকর্মে বুঝি, কিন্তু এই প্যাসেজে আমাকে বোঝানো হয়েছে রিসার্চ ওয়ার্ক। তাহলে আনসার হচ্ছে আমার 4। আনসার কি হচ্ছে? 4। ওকে, তারপরে প্রশ্ন আমরা একটু চলে যাই। তারপর প্রশ্ন, দ্য ওয়ার্ড জেনেটিক। জেনেটিক মানে হলো যে ওই যে বংশানুক্রমিক। আমরা দেখি না যে আমরা বলি যে জেনেটিক্যালি সে তার বাবার কাছ থেকে এটা পাইছে, দাদার কাছ থেকে এটা পাইছে। তো জেনেটিক সামথিং রিলেটেড টু জিন, সামথিং রিলেটেড টু জিন, এটা হইতে পারে জেনেটিক। আবার এখানে ম্যাটারনাল, ম্যাটারনাল হলো মাতৃপ্রদত্ত, ম্যাটার্ন মানে মাদার থেকে ম্যাটারনাল আসছে। তারপরে ফ্যামিলিয়াল, আবার অ্যাসিমেটিক, অ্যাসিমেটিক মানে ভিন্ন রকম, অ্যাসিমেটিক। আচ্ছা ওকে, আমরা এখানে সামথিং রিলেটেড টু জিন, জেনেটিক মানে হলো সামথিং রিলেটেড টু জিন, এটা হইতে পারে। এখন প্যাসেজ অনুযায়ী,
প্যাসেজনজি ফ্যামিলিয়ার শব্দটা হলো ফ্যামিলির সাথে রিলেটেড, ফ্যামিলির সাথে কানেক্টেড। এখন এটাকে আমি সামথিং রিলেটেড, জেনেটিক মানে হলো যে জিনের সাথে কানেক্টেড, মানে আমার জিন আমি আমার বংশানুক্রমিক উপর থেকে পাইছি। যে কোনো কিছু যখন জিনের সাথে কানেক্ট হয়, জিন মানে আমাদের যে বায়োলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স যেটা বহন করে সেটাকে আমি বলবো জিন। তাহলে আমি এখানে দুইটা অপশন এখানে আমি একটু বলে দেই যে জেনেটিক, একটা হলো ফ্যামিলিয়াল, ফ্যামিলিয়াল শব্দটা হলো পারিবারিক, ফ্যামিলিয়াল, ফ্যামিলিয়াল মানে হলো পারিবারিক, পারিবারিক, পারিবারিক। ফ্যামিলিয়াল মানে হলো মানে রিলেটেড টু ফ্যামিলি, রিলেটেড টু ফ্যামিলি, ফ্যামিলির সাথে কানেক্টেড। এখন কথা হলো যে আমি যদি ইন জেনারেল সেন্স আমি এটাকে বলতে পারি যে সামথিং রিলেটেড টু জিন, মানে জিনের সাথে কানেক্টেড বা জেনেটিক্যালি কানেক্টেড, এটাকে আমি বলতে পারি। আবার ইন আ সেন্স, কোনো একটা সেন্সে আমি এটাকে ফ্যামিলিয়ালও বলতে পারি, ফ্যামিলিয়ালও বলতে পারি যে এটা যেহেতু পারিবারিক কানেকশন, তো আমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কারেক্ট আনসার হিসেবে ফ্যামিলিয়ালটাকেই কাউন্ট করতে চাই। দুইটাই আসলে ক্লোজ মিনিং, জাস্ট আমরা জেনে রাখবো যে দুইটাই আসলে কি এখানে ক্লোজ মিনিং দিচ্ছে, দুইটাই আমার এখানে ক্লোজ মিনিং দিচ্ছে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব, যে একটু আনসার করার চেষ্টা করবো। সবাই সি বলছে, প্রীতি, মালিয়া, তন্নি, কবিতা সবাই কারেক্ট আনসার দিয়েছে। তারপর আমরা চলে যাই পরের প্রশ্নে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 5-এর সি বলছে। আচ্ছা, এখন এই যে স্পেলিং, স্পেলিং থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসে, স্পেলিং থেকে প্রশ্ন আসে, স্পেলিং থেকে আমাদের কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। এখন ডিসেন্ট্রি, 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 ডিসেন্ট্রি শব্দটার কারেক্ট স্পেলিং কি, কারেক্ট স্পেলিং কি? এখন একটা জিনিস মনে রাখবো, ডিসেন, এইটুকু আমরা সবাই জানি, এগুলো এটা কি আমরা সবাই জানি, কিন্তু আমরা যেটা ভুল করি ট্রি নাকি TERY, এটা আমরা ভুল করি। এখন এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে TRY এটা কিন্তু ভুল, কারেক্ট কি TERY, এটা হলো আমার কারেক্ট। মানে ডিসেন্ট্রি এই পর্যন্ত আমরা সবাই জানি ডিসেন্ট, এখন TRY নাকি TERY এটা নিয়ে আমার একটা কনফিউশন ক্রিয়েট হয়। এটা আর মানে বলে দেওয়ার কিছু নয়, জাস্ট আমরা মনে রাখবো ডিসেন্ট্রি মানে আমাশয়, যেটা একটা রোগের নাম, এটার বানানটা হলো TERY, TERY। যদি TERY হয় তাহলে কারেক্ট আনসার কোনটা, কারেক্ট আনসার কোনটা একটু আমাকে বলেন, আমি একটু কমেন্টে দেখতেছি। এখানে 6 নম্বর প্রশ্ন আমরা চলে আসি। 6 নাম্বার আনসার ডিসেন্ট্রি, যে প্রীতি বলছেন এ। TRY এটা কিন্তু ভুল, আমি বলে দিছি একদম মানে মার্ক করে বলে দিছি TRY এটা কিন্তু ভুল, এটা ভুল, এটা ভুল। তাইলে কারেক্ট আনসার কোনটা, TERY। কারেক্ট আনসার কোনটা, TERY, TERY, ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি। 6-এর আনসার হচ্ছে বি, 5-এর আনসার এ, ঠিক আছে। সায়েম ঠিক আছে, তন্নি 6-এর বি ঠিক আছে, পুষ্প ঠিক আছে, মালিয়া, জিনিয়া 6-এর বি, কবিতা ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে আমার ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি, TERY, TERY। বারবার মনে রাখবো যে ডিসেন্ট্রি আমাশয়, এই বানানটাতে TRY না হয়ে TERY, TERY। ওকে, ডিসেন্ট্রি। তারপর আমরা পরের প্রশ্নে চলে যাই, যে ইট মাস্ট ড্যাশ লাস্ট নাইট, ইট মাস্ট ড্যাশ লাস্ট নাইট, নিশ্চিতভাবেই গতকাল রাতে বৃষ্টি হয়ে থাকবে। মাস্ট আমরা খেয়াল করব যে লাস্ট নাইট, লাস্ট নাইট বা লাস্ট যুক্ত কোনো শব্দ থাকলে সেটা হলো পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ইনডেফিনিট, ইনডেফিনিট। কিন্তু যখন মাস্ট প্লাস পাস্ট ইনডেফিনিট মানে মাস্ট প্লাস এখানে একটা তারপরে লাস্ট অতীত নির্দেশক কোনো শব্দ, লাস্ট অতীত নির্দেশক কোনো শব্দ থাকবে, তখন অর্থটা হয়ে যাবে নিশ্চিতভাবে গত রাত্রে বৃষ্টি হয়ে থাকবে, মানে বৃষ্টি হয়ে থাকবে। এই যে ঘটনাটা আমি কিভাবে বুঝতেছি, এখনো হয়তো আমার গাছ বা আমার টিনের চাল বা মাটি এখনো ভেজা, তার মানে একটা জিনিস মনে রাখবো যে কোনো একটা ঘটনা ঘটে গেছে কিন্তু তার রেজাল্ট এখনো যখন বর্তমান, তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কি টেন্স, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সেটাকে ডিফাইন করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনো একটা কাজ হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট এখনো বর্তমান, তার ফলাফল এখনো বর্তমান আছে, সেই ক্ষেত্রে আমরা সেই অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা আছে আমরা দেখি, এই সেন্টেন্সে এই প্রশ্নে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অপশনে কোনটা আছে,
লাস্ট নাইট পাস্ট ইনডিফিনিট, কিন্তু কোনো একটা ঘটনা ঘটে গেছে কিন্তু তার রেজাল্ট এখনো বর্তমান, কারণ আমি দেখে বুঝতেছি যে হয়তো বৃষ্টি হয়ে থাকবে বা বৃষ্টি হয়েছে, কারণ কি ওই রেজাল্টটা এখনো বর্তমান আছে। তো যে জায়গায় রেজাল্ট বর্তমান থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে কাউন্ট করি, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমার অপশনে কোনটা কারেক্ট? It must have rained last night. It must have rained last night. নিশ্চিতভাবেই গতকাল রাতে বৃষ্টি হয়ে থাকবে। আচ্ছা, সানজিন আক্তার, ইমন, কবিতা, জিনিয়া, তন্নি, ইসরাত সবাই সি নাম্বার বলছে, তার মানে সহজ, এটা বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমার কারেক্ট আনসার হলো ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। ইট মাস্ট হ্যাভ, পুষ্প বলে ফেলছে, সায়েম বলছে ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। খুবই সহজ। ওকে, আচ্ছা আমরা তারপরের প্রশ্নে চলে যাই। তারপরের প্রশ্নে এডিকুয়েট। এডিকুয়েট, দা অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এডিকুয়েট। সিনোনিম অ্যান্টোনিম থেকে আমাদের প্রশ্ন আসে, তার মানে অ্যান্টোনিম সম্পর্কে জানতে চাইছে। আমার প্রথমে এডিকুয়েট শব্দটা অর্থ জানতে হবে। এডিকুয়েট মানে শব্দটা অর্থ হলো পর্যাপ্ত। এডিকুয়েট শব্দ অর্থ কি? পর্যাপ্ত। আমি যখন বলি যে আই হ্যাভ এডিকুয়েট মানি, আই হ্যাভ এডিকুয়েট সাপোর্ট টু ওভারকাম দ্য সিচুয়েশন, আমার পর্যাপ্ত সাপোর্ট আছে, আমার প্রয়োজনীয় সাপোর্ট আছে এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য। এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য আমার পর্যাপ্ত সাপোর্ট আছে। এডিকুয়েট মানে হলো পর্যাপ্ত। তো চাইছে কি আমার অ্যান্টোনিম? অপর্যাপ্ত। আমি দেখি ইনসাফিসিয়েন্ট, আনলিমিটেড, সাফিসিয়েন্ট, এন্ডলেস। ইনসাফিসিয়েন্ট মানে কি? ইনসাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট শব্দের অর্থটা আমরা জানি আগে, SUFFI, ইনসাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে হলো পর্যাপ্ত। সাফিসিয়েন্ট শব্দের অর্থটাও কি? পর্যাপ্ত। আনলিমিটেড মানে হলো অসীম। আনলিমিটেড মানে কি? অসীম। পর্যাপ্ত, আনলিমিটেড হচ্ছে না। সাফিসিয়েন্ট তো আমরা দেখলাম পর্যাপ্ত, এটা সিনোনিম। আমার চাইছে কি? আমার চাইছে অ্যান্টোনিম। আর এন্ডলেস মানে যেটার কোনো শেষ নাই, অসীম। এই যে এটাও একই অর্থ প্রকাশ করতেছে। তার মানে আমার পর্যাপ্ত এডিকুয়েট শব্দটাকে আমি রিপ্লেস করতে পারি কি দিয়ে? এডিকুয়েট শব্দটাকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি? আমি বললাম যে এডিকুয়েট মানে হলো পর্যাপ্ত। তো আমার পর্যাপ্ত একটা জিনিস পর্যাপ্ত পরিমাণে আছে, তো সেই ক্ষেত্রে আমি যখন পর্যাপ্ত শব্দটা ব্যবহার করব তখন এটার অ্যান্টোনিম হিসেবে আমি কি ব্যবহার করব? অ্যান্টোনিম এস। ইনসাফিসিয়েন্ট, কবিতা বলছে, তন্নি বলছে, ইমন বলছে, জিনিয়া বলছে 8-এর এ, তানজিনা প্রীতি বলছে, সানজিন একটা বলছে 8-এর এ। তার মানে আমি যখন পর্যাপ্ত বলতেছি আর অ্যান্টোনিম হিসেবে আমাকে বলতে হবে অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট। এই যে ইনসাফিসিয়েন্ট আমি যখন ইন ব্যবহার করব তখন এটা হয়ে যাবে অপর্যাপ্ত। অপর্যাপ্ত এটা হলো তাহলে আমার অ্যান্টোনিম, অপর্যাপ্ত। তাহলে এটা আমার জন্য সহজ, কঠিন কিছু প্রশ্ন না। তারপর আমরা দেখি দ্য ওয়ার্ড কলিং ইন দ্য সেন্টেন্স। দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার। দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, বেল শব্দটা হলো একটা নাউন, এটা হলো একটা নাউন। তো নাউনকে যখন কোনো শব্দ মডিফাই করে, নাউনকে যখন কোনো শব্দ মডিফাই করে বা তাকে বিশেষায়িত করে, তাহলে সেটা কোন পার্টস অফ স্পিচ হবে? একটা জিনিস মনে রাখবো যে আর্টিকেল, আর্টিকেল প্লাস এবং এরপরে আছে ভার্ব প্লাস ভার্ব। আর্টিকেল এবং ভার্বের মাঝখানে আমার যদি দুইটা ওয়ার্ড বসে 1 এবং 2, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, তার 2 নাম্বারটা হবে নাউন। সহজ কথা, আর্টিকেল এবং ভার্বের মাঝখানে যদি দুইটা ওয়ার্ড বসে, এই যে দাটা আমার আর্টিকেল, ইসটা হলো ভার্ব, এর মাঝখানে দুইটা ওয়ার্ড বসে 1 এবং 2 নাম্বারটা হচ্ছে আমার নাউন, তাহলে 1 নাম্বারটা কি হবে? এটা একটা সূত্র, এটা হলো আমার একটা সূত্র। আরেকটা জিনিস খেয়াল রাখবো, আমি যখন বেল বলতেছি এটা কেমন বেল? এটা হলো কলিং বেল। কেমন বেল? কলিং বেল। এটা একটা পার্টিসিপল, কলের সাথে আইএনজি বসে, কল প্লাস আইএনজি, এটা একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তো এটা মূলত ফাংশন অনুযায়ী আমার কোন পার্টস অফ স্পিচ? আমরা সহজেই বুঝতেছি যে এখানে আমার ফাংশন অনুযায়ী কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ। বোঝা গেছে? এটা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার অর নট? যারা ক্লাস করতেছো তাদেরকে বলবো যে ব্যাপারগুলো ক্লিয়ার হইতে হবে। এটা কোন পার্টস অফ স্পিচ? তাহলে আমরা কি বুঝতে পারছি কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু কমেন্টে জানাও যে এটা কোন পার্টস অফ স্পিচ। অ্যাডজেক্টিভ, ভেরি গুড। যারা ক্লাস করতেছো তারা ধরতে পারছো এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের যে এই যে কলিংটা, এটা হলো আমার একটা অ্যাডজেক্টিভ।
ওকে, তারপর আমরা দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং, মানে এখানে 4টা সেন্টেন্স দেয়া আছে, এর মধ্যে কারেক্ট সেন্টেন্সটা আমাকে 9 এর ডি, সবাই বলে ফেলছো 9 এর ডি, আমাকে কারেক্ট অ্যান্সার বের করতে হবে। আই আর দ্য স্টুডেন্টস হু হ্যাভ ডেকোরেটেড দ্য রুম। আই আর, আয়ের সাথে কখনো আর দেখছো জীবনে, কখনো দেখছো আয়ের সাথে আর হয়? তার মানে প্রথমটা এমনি বাদ, আয়ের সাথে আর হয় না। আই ইজ দ্য স্টুডেন্টস who have decorated the room. I is the students who has decorated. It is the student, it are the students কখনো হয় না। It is the students who has decorated the room. It is the students who have decorated the room. আমরা একটু খেয়াল করি, it is the students, it are দুইটা আমি বাদ দিলাম, কারণ কি আর কখনো হয় না, ইটের সাথে কখনো আর হয় না, ইটের সাথে কখনো আর হয় না, আমি দুইটা বাদ দিলাম। এখন it is the students, it is the students সেম আছে, তারপরে who has decorated নাকি who have decorated। দেখো এখানে who রিলেটিভ প্রোনাউনটা এটা কাকে মিন করছে? the students কে, দা স্টুডেন্টস কে। এখানে হু রিলেটিভ প্রোনাউনটা কাকে মিন করছে? এ দা স্টুডেন্টস কে। যখন দা স্টুডেন্টস কে মিন করতেছে তার মানে আমার এখানে নাউনটা হলো প্লুরাল। তো নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? ভার্ব আমার প্লুরাল হবে। ভার্ব যদি প্লুরাল হয় তাহলে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? ভার্ব যদি প্লুরাল হয় তাহলে আমার অবশ্যই হ্যাভ হবে। ভার্ব যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে। তার মানে হুটা ইন্ডিকেট করতেছে দ্য স্টুডেন্টস কে, যেটা আমার প্লুরাল, যেটা কি দুই ক্ষেত্রে আমরা প্লুরাল। তাহলে আমার ভার্বটা কি হবে? হ্যাজ হবে না, আমার ভার্বটা হবে হ্যাভ। তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে সি। ইট ইজ দ্য স্টুডেন্টস হু হ্যাভ ডেকোরেটেড দ্য রুম, ডেকোরেটেড দ্য রুম। ওকে, বোঝা গেছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অনেকেই আনসার করতেছো। 10 এর আনসার সি, ইট ইজ দ্য স্টুডেন্টস হু হ্যাভ ডেকোরেটেড দ্য রুম। 10 এর আনসার হচ্ছে সি। আচ্ছা, সি। সানজিন আক্তার বলছে, ইমন বলছে, তাহরিমা অথই, আচ্ছা তন্নি, সবাই বলছে সি। তার মানে এটা সবাই বুঝতে পারছো, তার মানে আমরা পারতেছি। এটা একটা প্রবাদ, এটা একটা প্রবাদ সহজ, যে বলা সহজ করা কঠিন। এটা কি? বলা সহজ, বলা সহজ করা কঠিন, সহজ করা কঠিন, সহজ একদম। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এই যে আমরা বলতেছি যে চান্স পাবো বা এই যে ফাটাই ফেলবো, মানে এটা আমরা বলতেছি, কিন্তু এটা কন্টিনিউ করা কিন্তু অনেক কঠিন কাজ। আমরা যখন একটা স্টুডেন্টদের নিয়ে কোনো একটা কার্যক্রম শুরু করি তখন কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি, অনেক স্টুডেন্টদেরকেও দেখি অনেক বেশি এক্সাইটেড, তারা বিরাট পুরো ফাটাই ফেলবে, মানে একদম রেগুলারিটি মেনটেন করবে, ক্লাস করবে, পরীক্ষা দিবে, এগুলা স্টুডেন্টরা সবসময় বলে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এই বলার সাথে কাজের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। মানে সহজে বলতেছে, বাট যখন কাজ করতে গেছে তখন এটা আর বাস্তবায়ন করতে পারছে না। সরি, টানা কথা বলতে বলতে খুবই খারাপ অবস্থা। তার মানে আমি বলা সহজ করা কঠিন, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, ডিফিকাল্ট টু ডু, সহজ। তারপর আমরা দেখি উড ইউ মাইন্ড, খুবই সহজ। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড একটা ফ্রেজ যার পরে ভার্বের সাথে আইএনজি বসে। উড ইউ মাইন্ডের সাথে এরপরে ভার্বের সাথে আইএনজি বসে। উড ইউ মাইন্ড একটা ফ্রেজ যেটায় আমার ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। দেখি তো আমরা ভার্বের সাথে কোথায় আইএনজি আছে। ভার্বের সাথে আইএনজি কোথায় আছে? ভার্বের সাথে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। উড ইউ মাইন্ডের সাথে কি বসে? ওপেনিং দ্য উইন্ডো। তাহলে ভার্বের সাথে আইএনজি মানে কি? ওপেনিং, ওপেনিং দ্য উইন্ডো। তাহলে এটা তো আর আনসার বলে দেওয়ার কিছু নাই। তাহলে আনসার কি হচ্ছে? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। খুবই সহজ, মানে এই যে যারা আনসার করতেছো মানে বুঝে আনসার করতেছো আশা করি। 10-এর ডি ঠিক আছে, 12-র এ খুব সুন্দর। স্বর্ণা বলে ফেলছে, বা জিনিয়া বলছে, কবিতা, তারপরে তন্নি, পুষ্প, সবাই খুব সুন্দর করে বলে ফেলছে যে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। তারপর আমরা দেখি ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারেস হেল্প, মানে তোমার সাহায্যের জন্য, তোমার একটা চমৎকার সাহায্যের জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ। আমরা এই ক্ষেত্রে মেনি থ্যাঙ্কস শব্দটা ব্যবহার করি। মেনি একটা ডিটারমিনার, মেনি একটা ডিটারমিনার, ডিটারমিনার যেটা আমরা থ্যাঙ্কসের ক্ষেত্রে ব্যবহার করি, ডিটারমিনার। মেনি থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারেস হেল্প। তার মানে মেনি থ্যাঙ্কস। তাহলে আনসার কি হবে? মেনি থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। লিটল হবে না, কারণ এটা আনকাউন্টেবল, এ লিটল হবে না, মাচ থ্যাঙ্কস হয় না। তাহলে আনসার কি হবে? মেনি থ্যাঙ্কস। খুবই সহজ। ওপেনিং, হ্যাঁ কবিতা আনসার করছে, মালিয়া তাসনিম। টু ওপেনিং হবে না কেন স্যার? উড ইউ মাইন্ড,
উড ইউ মাইন্ড একটা ফ্রেজ যার পরে আমার ভার্বের সাথে আইএনজি বসে। উড ইউ মাইন্ড একটা ফ্রেজ যার সাথে ভার্বের সাথে আইএনজি বসে। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড একটা ফ্রেজ যার পরে ভার্বের সাথে আইএনজি বসে। উড ইউ মাইন্ড একটা ফ্রেজ যার পরে ভার্বের সাথে আইএনজি বসে, যার পরে ভার্বের সাথে আইএনজি বসে। ওকে ওকে, উই ওয়ার ডিলেড, উই ওয়ার ডিলেড আমাদের বিলম্ব হয়েছিল বিকজ এ ট্রাফিক জ্যাম, এটা হয় না। বিকজ এ ট্রাফিক জ্যাম, এটা হয় না। বিকজ কারণ সেখানে একটা ট্রাফিক জ্যাম ছিল। বিকজ এর পরে কারণ কি, আমি যখন বিকজ ব্যবহার করতেছি এটা একটা কনজাংশন, আমি একটা কারণ উল্লেখ করতেছি, কনজাংশন। এই যে কনজাংশনের পরে আমার নতুন একটা সাবজেক্ট সহ একটা সেন্টেন্স তৈরি করতে হবে। উই ওয়ার ডিলেড এটা একটা ফ্রেজ, এটা একটা কি, এটা আমি বলতে পারি এটা ক্লজ, এটা একটা ক্লজ। এরপরে আমার আর একটা, বিকজ যেহেতু দিছি এখানে আমার আর একটা ক্লজ লাগবে, এখানে একটা ক্লজ লাগবে। ক্লজ হইতে হলে অবশ্যই সাবজেক্ট লাগবে। তার মানে বিকজ দেয়ার ওয়াজ আ ট্রাফিক জ্যাম, দেয়ার ওয়াজ আ ট্রাফিক জ্যাম। আনসার হচ্ছে বি, বিকজ দেয়ার ওয়াজ আ ট্রাফিক জ্যাম। আশা করি সবাই বুঝতেছো, মানে খুব কঠিন না, মানে সহজ প্রশ্ন, জাস্ট একটু চিন্তা ভাবনা করে আনসার করলে এটা আমাদের জন্য ইজি হবে ইনশাআল্লাহ। ওকে, ইমন ইমন বলতেছে, ইমন দুইজন ক্লাস করতে, একটা তানভীর রহমান ইমন, ইমন ইসলাম। আচ্ছা, আমরা তারপরে প্রশ্নে চলে যাই। শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস পারসনস, শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস পারসন, সে মানে সবচাইতে কারেজিয়াস পারসনদের মধ্যে একজন। কি হবে তাহলে, হি ইজ দ্য মোস্ট কারেজিয়াস পারসন। আমি একটু ছোট করে নিই তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারেজ, ওয়ান অফ দ্য থাকলে এটা হলো আমার সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো এই ডিগ্রি ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস পারসনস হু আই নো, যাকে আমি চিনি। এই যে মোস্ট কারেজিয়াস পারসন, এরপরে যে আমার রিলেটিভ প্রোনাউনটা বসবে সেটা সাবজেক্টিভ ফর্মে বসবে। রিলেটিভ প্রোনাউনটা কি ফর্মে বসবে? সাবজেক্টিভ ফর্মে বসবে। সাবজেক্টিভ ফর্মে যদি আমার বসে তাহলে হি ইজ দ্য মোস্ট কারেজিয়াস পারসন হু আই নো, হু আই নো। আই নোন হবে না, কারণ এখানে রিলেটিভ প্রোনাউন লাগবে। হুইচ হয় না, কারণ ব্যক্তির সাথে আমি হুইচ ব্যবহার করি না যেটি অর্থে। আই হ্যাভ ইভার নোন হবে না, হু আই নো, যাকে আমি চিনি। মোস্ট কারেজিয়াস পারসন হু আই নো, হু আই নো। ওকে, তারপর আমরা দেখি হু আই নো। বি, বি যেটা বলছো, বি কেন বলছো? আচ্ছা বি, হ্যাঁ দেয়ার, বিকজ দেয়ার ওয়াজ। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। ড্যাশ বুক অন ড্যাশ টেবল ফর মাই হিস্ট্রি ক্লাস, ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস। ড্যাশ বিগ বুক, আমি যখন কোনো কিছুকে সুনির্দিষ্ট করে বলি, সুনির্দিষ্ট করে বললে সেটা ডেফিনিট আর্টিকেল দি বসে। সেটা ডেফিনিট আর্টিকেল কি বসে? দ্য বিগ বুক অন ড্যাশ টেবিল, টেবিলের উপরে বুঝাইতে, অন এ টেবিল না, অন দা টেবিল, কারণ দুইটা আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি। আমি যখন দুইটা জিনিসকে আমি নির্দিষ্ট করে বোঝাবো তখন সেই ক্ষেত্রে আমি উভয় ক্ষেত্রেই দি ব্যবহার করবো। যেমন দি বিগ বুক অন দি টেবল ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস, তার মানে দি বিগ বুক। এখন এখানে দেখো আমার এখানে এ ছোট হাতের দেওয়া আছে, এটা আগেই বাদ। তারপরে দি এ, এটা ঠিক আছে, কিন্তু এ টেবল হয় না, দি টেবল। দি বিগ বুক অন দ্য টেবল, অন দ্য টেবল, তাহলে আনসার কি হবে? দুইটাই দি। গুড, এটা সবাই পারছো। 17 নাম্বার, দুইটাই ডি হচ্ছে, দুইটাই ডি। তারপরে আমরা চলে যাই টু লুক ইনটু সামথিং। টু লুক ইনটু সামথিং মানে হলো তদন্ত করা। লুক ইনটু মানে হলো তদন্ত করা, তদন্ত করা। লুক ইনটু, পুলিশ যে তদন্ত করে সেটাকে আমরা বলি লুক ইনটু। তার মানে লুক ইনটু শব্দের অর্থ হলো তদন্ত করা। তাহলে আনসার কোনটা হবে? এটা তোমরা মিলাই নাও, তদন্ত করা। এখানে কি আছে আমি বলে দিছি, লুক ইনটু সামথিং মানে হলো তদন্ত করা। আনসার কি হবে? লুক আফটার, দেখাশোনা করা। লুক আপ এটা না, আনসার হবে টু ইনভেস্টিগেট, টু ইনভেস্টিগেট। তারপর দেখি হি ওয়াজ আনরিজনেবলি অ্যাংরি, হি ওয়াজ সে অকারণে আমার উপরে রাগ করছে, সে অকারণে আমার উপরে রাগ করছে। কারো প্রতি, কারো প্রতি রাগান্বিত হওয়া, কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া, ব্যক্তির প্রতি রাগান্বিত হওয়া, ব্যক্তির প্রতি রাগান্বিত হওয়া, প্রতি রাগান্বিত, রাগান্বিত অর্থে আমরা এংরি উইথ ব্যবহার করি। রাগান্বিত অর্থে আমরা কি ব্যবহার করি? এংরি উইথ, এংরি উইথ, এংরি উইথ। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে এংরি উইথ মি, এংরি উইথ মি। তারপরে প্রশ্নে আমরা চলে যাই, একটু খেয়াল করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। এইখানে রিপিটিশন খুবই ইম্পর্টেন্ট। রিপিটিশন মানে পুনরাবৃত্তি, অর্থটা হলো পুনরাবৃত্তি,
বৃত্তি, পুনরাবৃত্তি। তো এটার বানানটা হলো REPI, রিপিটিশন, TITION, এটা মনে রাখবো, রিপিটিশন, রিপিটিশন, পুনরাবৃত্তি। তার মানে কোনটা আছে অপশনে দেখো, রিপিটিশন, রিপিটিশন, রিপিল, এখানে কি অপশনে রিপিটিশন, PETITION, PI না কিন্তু, হ্যাঁ এখানে আই না, REPETITION, রিপিটিশন। তাহলে আনসার কোনটা হবে? রিপিটিশন, আনসার হবে বি, রিপিটিশন, রিপিটিশন। ওকে, তারপর প্রশ্নে আমরা চলে যাই। এখানে একটা ট্রান্সলেশন আছে, তুমি অনেক দেরি করে ফেলেছো, তুমি অনেক দেরি করে ফেলেছো, ইউ আর কামিং লেট, এটা তো কোনো সেন্টেন্সের মধ্যেই পড়ে না, ইউ আর কামিং লেট হবে না, ইউ কাম লেটলি, লেটলি মানে সম্প্রতি, লেটলি শব্দের অর্থ হলো সম্প্রতি, তুমি সম্প্রতি আসছো, এটা হবে সম্প্রতি আসছো, এটা হবে না, ইউ কাম লেটলি, ইউ আর ভেরি লেট, ইউ আর অলওয়েজ, তুমি সবসময় দেরি করে আসো, এটা আমি বলি না, আমি বলছি কি তুমি অনেক দেরি করে ফেলেছো, তার মানে ইউ আর ভেরি লেট, ইউ আর ভেরি লেট, তুমি অনেক দেরি করে ফেলছো, এটা খুব কঠিন কিছু না, ইউ আর ভেরি লেট। তাহলে আনসার বাকি একটা আমার অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে আনসার কি হবে? ইউ আর ভেরি লেট, ইউ আর ভেরি লেট, খুব কঠিন না। তারপর দেখো, ইন মেনি সোসাইটিস ইন দ্য পাস্ট উইমেন আর ড্যাশ টু ওবে দেয়ার হাজব্যান্ডস, উইমেন আর ড্যাশ টু ওবে দেয়ার হাজব্যান্ডস। দেখো এখানে কি বলছে? ইন মেনি সোসাইটিস ইন দ্য পাস্ট, অতীতের অনেক সোসাইটিতে, অতীতের কি অনেক সোসাইটিতে নারীদের কি করা হইতো? নারীদেরকে বাধ্য করা হইতো। বাধ্য করা মানে কি? বাধিত করা বা কাউকে কোনো কিছু জোরপূর্বক কোনো কিছু করা। প্রমোটেড মানে হলো কাউকে উপরে তোলা, প্রমোশন। এখানে উইমেন ওয়ার প্রমোটেড টু ওবে দেয়ার হাজব্যান্ড, প্রমোট করা হয়তো ব্যাপারটা এরকম না। তারপরে দেখো প্রেইজ, প্রেইজ মানে হলো প্রশংসা করা, প্রেইজ মানে হলো কি প্রশংসা করা। এখন আমার এখানে কি প্রশংসা করার কথা কিছু বলছে? প্রশংসা করার কথা কিছু বলে না। রেওয়ার্ডেড মানে হলো কাউকে পুরস্কৃত করা বা কাউকে কোনো কিছু দিয়ে পুরস্কৃত করা, তার মানে রেওয়ার্ডেডও হচ্ছে না। এখানে আমার অর্থটা হচ্ছে অবলাইজ মানে হলো বাধিত করা বা বাধ্য করা, বাধ্য করা, বাধ্য করা। তার মানে কি আমরা দেখতেছি যে আমাদের অতীতের সমাজে কি করা হয়তো? নারীদেরকে তার স্বামীর কথা শুনতে বাধ্য করা হয়তো। তো এটা আসলে খারাপ ভাবে নেওয়ার কিছু নাই। কিছু ব্যতিক্রম ক্ষেত্র আছে যে স্বাভাবিকভাবেই যে সব কথা মানে জোরপূর্বক বা জুলুম করে কোনো কিছু, এটা উচিত না, এটা ধর্মে অ্যালাউ করে না, আমাদের সমাজে অ্যালাউ করে না। কিন্তু নারীকে পুরুষের অধীনস্থ করে আসলে সৃষ্টি করা হয়েছে এবং সেটা তার কল্যাণের জন্য। কিন্তু অবশ্যই তাকে যে আমরা যে হিউম্যান বিং হিসেবে অ্যাজ এ ম্যান আমাদের কিন্তু গুরু দায়িত্ব, আমাদের কিন্তু অবশ্যই এটা একটা ম্যান্ডেটরি দায়িত্ব যে কারো প্রতি যেন জুলুম বা অন্যায় না হয়ে যায়। তাহলে অবলাইজড মানে হলো বাধ্য করা বা বাধিত করা। তাহলে আনসার কি হবে? আনসার হবে অবলাইজড টু ওবে দেয়ার হাজব্যান্ডস, তার স্বামী বা হাজব্যান্ড যারা আছে তাদের কথা শুনতে বাধ্য করা হতো একরকম। এটা অতীতের সোসাইটিতে। এখন কি হয় এটা তোমরা জানো, আমাদের সমাজটা একটু অনেকটাই বদলে গেছে। দে উইল বি হেয়ার এট 7 o'clock, দে উইল বি হেয়ার এট 7 o'clock, এটা একটা ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন, উইল বি হেয়ার তার মানে উইল যদি থাকে, উইল যদি থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে কি করব? উইল থাকলে আমরা জানি অক্সিলারি ভার্বকে আমরা কন্ট্রাকশনে নিয়ে আসি। কন্ট্রাকশন মানে হলো সংক্ষেপণ, কন্ট্রাকশন আমরা মনে রাখবো, কন্ট্রাকশন, কন্ট্রাকশন মানে হলো সংক্ষেপণ। তো আমার যেহেতু অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন করব তাহলে উইল আছে, উইলের সংক্ষেপণ কি হবে? ওন্ট দে, ওন্ট দে। তাহলে আনসার কি হবে? আনসার হবে 4, ওন্ট দে। খুবই সহজ, এটা কঠিন কিছু না, ওন্ট দে। ওকে, আমরা 22 নম্বর প্রশ্ন সলভ করে ফেললাম। এখন আমরা 23 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এটা কঠিন কিছু না। ইয়েস্টারডে শি ওয়াজ লেট, ইয়েস্টারডে শি ওয়াজ লেট। এখন কোনো কিছুর জন্য দেরি করা বা বিলম্বিত করা, সেটা আমরা লেট ফর ব্যবহার করি। আই ওয়াজ লেট ফর মাই অফিস, মানে আমি অফিসে যাচ্ছি কিন্তু আমি লেট করে ফেলছি বা দেরি করে ফেলছি। কোনো কিছুর জন্য দেরি করার অর্থে লেট ফর স্কুল, সে অফিসে যাবে বা স্কুলে যাবে কিন্তু দেরি করে ফেলছে, তাহলে আনসার হবে লেট ফর, কোনো কিছুর জন্য বিলম্বিত করা। যারা আনসার করতেছো আমি দেখতেছি, তোমরা যারা আনসার করতেছো ভেরি গুড, ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো, এটা কাজে লাগবে, এটা মনে রাখো যে কাজে লাগবে। ওন্ট দে, ঠিক আছে। মালিয়া, তাসনিম, জিনিয়া, ইস্টার জাহান, পুষ্প আনসার করতেছো। কবিতা গুড। তন্নি 23 নাম্বার আনসার হচ্ছে ফর, গুড। প্রীতিও বলতেছো আনসার হচ্ছে ফর। ওকে, তারপরে আমরা চলে যাই 24 নাম্বার অপশনে, যে হুইচ
হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা কারেক্ট, আমাকে ভুল বা কারেক্ট আনসার জানতে চাওয়া হয়েছে। হি রিসিভস দ্য লেটার হোয়েন আই মেট হিম, হি রিসিভস দ্য লেটার হোয়েন আই মেট হিম। এখন রিসিভস এক পাশে হোয়েন এর উভয় পাশে হয় আমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, অথবা এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট আর এক পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে রিসিভস আবার মেট দুইটা আমার ভিন্ন, মানে এটা হচ্ছে না। আমার টেন্সের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভুল, আমার হয় প্রেজেন্ট ইনডিফিনিট দুই পাশে থাকবে, অথবা এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট আর এক পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ রিসিভড দ্য লেটার হোয়েন আই মেট হিম, এখানে হ্যাজ রিসিভড, তার মানে এটা হচ্ছে পারফেক্ট, পারফেক্ট, আর এখানে হচ্ছে আমার পাস্টে, তার মানে এটাও হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার একটা জিনিস খেয়াল করতে হবে যে হি হ্যাড রিসিভড দ্য লেটার বিফোর আই মেট হিম, তার মানে এই যে বিফোর আফটারের আগে, তার মানে বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে অপরটা হয় পাস্ট ইনডিফিনিটে। তার মানে এখানে পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট, আর ওই পাশে আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডেফিনিট, ইনডেফিনিট, ইনডেফিনিট। তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমার সি। হি হ্যাড রিসিভড দ্য লেটার হোয়েন আই হ্যাভ মেট হিম, হ্যাড রিসিভড আই হ্যাভ মেট, এটা হবে না। তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে এক পাশে বিফোরের যদি আগে পাস্ট পারফেক্ট থাকে তাহলে অপর পাশে পাস্ট ইনডেফিনিট বসে। ওকে, তারপর আমরা পরের প্রশ্নে চলে যাই। মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। হি হ্যাড টু স্টপ, হি হ্যাড টু স্টপ। একটা জিনিস মনে রাখবো যে আমাদের স্টপ একটা ভার্ব, স্টপ একটা ভার্ব, যে ভার্বের পরে আরেকটা ভার্ব যদি আসে, এরপরে যদি একটা ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি বসে। স্টপ একটা ভার্ব, যে ভার্বের পরে যদি আমি আরেকটা ভার্ব নিয়ে আসি তাহলে ভার্বের সাথে আইএনজি বসে। তো যদি আমার ভার্বের সাথে আইএনজি বসে, হি হ্যাড টু স্টপ স্মোকিং, হি হ্যাড টু স্টপ স্মোকিং, তাকে ধূমপান পরিত্যাগ করতে হবে। তাহলে আনসার কি হচ্ছে? আনসার হচ্ছে হি হ্যাড টু স্টপ স্মোকিং। খুবই সহজ এবং প্রশ্নগুলো খুবই সহজ ছিল এবং চমৎকার আসার মতো প্রশ্ন ছিল। আমি বারবার বলছি যে প্রশ্ন সলভ করতে হবে, বেশি পরিমাণে প্রশ্ন সলভ করতে হবে। প্রশ্ন সলভ করলেই আমার মধ্যে একটা এক্সিলেন্স আসবে, আমার মধ্যে একটা মানে ওন্ট দেয়া। আচ্ছা, আমি অনেক পরে পরে আনসার দেখতেছি, সমস্যা নেই, লাইভে এরকম জটিলতা হয়। যারা ক্লাস করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক মনোযোগ দিয়ে ক্লাস করছো এবং 25-এর বি আনসার বলে ফেলছো। এখন কথা হলো আমরা জাতীয় ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আসলে আমরা কি প্ল্যান করতেছি বা কি করতেছি, এটা আমি তোমাদেরকে বলে রাখি যে এনইউএসসি, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং, সায়েন্স আর্টস কমার্স, তুমি যে ইউনিটেরই হও না কেন, তোমাদের জন্য আমরা একটা কোর্স সাজেছি যেটা হলো এনইউ টপার্স 1.0, এনইউ টপার্স 1.0। এই কোর্সটা সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই। তো এই কোর্সটার ফি রাখা হয়েছে আসলে 1700 টাকা অনলাইনে। তো এটা থেকে তুমি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। 500 টাকা ডিসকাউন্ট পেয়ে তুমি 1200 টাকায় কিন্তু এই পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ, এনরোল করার একটা সুযোগ পেয়ে যাচ্ছ। আর এখানে আমরা 5টা বই তোমাকে দিচ্ছি, 5টা বই তোমাকে দিচ্ছি, 6টা বই যাবে টোটাল। এটার জন্য এক্সট্রা তোমাকে 500 টাকা পে করতে হবে। এই টোটাল অ্যামাউন্টে তুমি যদি যুক্ত হও তাহলে তুমি সায়েন্স বুস্টার, আর্টস বুস্টার, কমার্স বুস্টার, যে যে ইউনিটের হও না কেন, যে যে ব্যাকগ্রাউন্ডের হও, সেই সাবজেক্টের বই, তারপর জিকে, ইংলিশ, বাংলা, এগুলো আলাদা 3টা বই, আর হলে একটা মডেল টেস্ট বই। মানে খুবই প্রিমিয়াম বইগুলো পাচ্ছ এবং চমৎকার একটা অপরচুনিটি কিন্তু তোমাদের জন্য। এই লাইভটা যারা দেখতেছো বা ক্লাস করতেছো, তারা যদি এই কোর্সটাতে জয়েন হতে চাও তাহলে পেজে একটা মেসেজ দিয়ে দাও যে আমি এই কোর্সে যুক্ত হতে চাই। তো এই কোর্সের ক্লাসটা শুরু হবে আমাদের মানে খুব শীঘ্রই ক্লাসটা শুরু হবে। 10 ফেব্রুয়ারি থেকে আমরা পুরো দমে ক্লাস শুরু করব। 9 তারিখ থেকে কিন্তু তোমরা এই অফারটাতে পাবে বা অফারটাতে যুক্ত হতে পারবা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ভালো কিছুর মধ্যে থাকো এবং পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। তো সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। টোটাল অ্যামাউন্টে ভর্তি হয়েছে, গুড। সানজিন আক্তার, খুবই ভালো কথা। বই নিলে 1700 টাকা। আচ্ছা হ্যাঁ, বই নিলে সহ, বই সহ আমি বলে দিছি 1200 টাকা, আর 500 টাকা এক্সট্রা দিতে হবে। বই ছাড়া হলো 1200 টাকা, আমি বলে দিছি। বুক হবে, বই কুরিয়ার ঠিকানা দিলে কুরিয়ার ঠিকানায় চলে যাবে। জাস্ট কানেক্টেড থাকতে হবে আমাদের সাথে, টিমের সাথে কানেক্টেড, আর পড়াশোনা করে যেতে হবে। পড়াশোনা করলে এই যে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, আমি যেটাই বলি না কেন, বা সায়েন্সের সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট, কমার্সের, কোনোটাই কঠিন না। তো আমাদের কাজ হলো পড়াশোনা করা, আমরা সঠিক গাইডলাইন দিব, সেটাকে অনুসরণ করতে হবে। তো সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। সবার কাছে আমি পার্সোনালি দোয়া চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।